ইলিয়াস হোসেন এই যে মেজর ডালিমকে নিয়ে একটা বিশাল একটা কি টকশো করছে, তাই না? টকশো করছে, সাক্ষাৎকার নিয়েছে। এখন এটা একেবারে রেকর্ড ব্রেক করছে ইউটিউবের ইতিহাসে। 8 লক্ষ লোক সরাসরি এটাকে লাইভ হিসাবে দেখছে। এখন কথা হচ্ছে যে ইলিয়াস হোসেন যে কাজটা করছে তার উদ্দেশ্য কী? তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এই যে জামায়াত ইসলাম যাতে ভবিষ্যতে ক্ষমতা আসতে পারে এটাই নিশ্চিত করা, জনমত গঠন করা, এটাই তো। কিন্তু ঘটনা হচ্ছে ইলিয়াস হোসেন আসলে প্রকারান্তরে আসলে সে বুঝে নাই আসলে ভবিষ্যতে জামায়াত ইসলাম ক্ষমতা আসার হয়তো একটা সম্ভাবনা ছিল, কিন্তু এই মেজর ডালিমের এই সাক্ষাৎকারের মাধ্যমে এই জামায়াত ইসলামের ক্ষমতা আসা একেবারে মানে পুরো তাদের স্বপ্নে একেবারে কবর রচনা করলো। অর্থাৎ তাদের ক্ষমতা আসার কোনো সম্ভাবনা তো আর থাকলোই না। উল্টে এই ঘটনাটা এখন আরও নিশ্চিত করলো যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও ক্ষমতা আসতে যাচ্ছে। আমার কাছে কিন্তু এটাই মনে হয়েছে, কিন্তু ইলিয়াস হোসেন এটা বুঝতে পারে নাই। সে হতে পারে চমক সৃষ্টি করে জনগণকে আকৃষ্ট করা, তারপরে চটকদার ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, কিন্তু তার চিন্তার গভীরতা তো নাই, দূরদৃষ্টি তো তার নাই। এটা তো সবাই আপনারা জানেন। এখন প্রশ্ন হচ্ছে ইলিয়াস হোসেনের এই ঘটনা কিভাবে আবার পুনরায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা আনতে পারে, এই বিষয়টা ব্যাখ্যা করা, তাই না? তো ব্যাখ্যা করার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এই ধরনের চিন্তাশীল এবং বিশ্লেষণমূলক আরও বক্তব্য এবং ভিডিও আপনারা আরও শুনতে পারেন, রাইট? এখন মূল পয়েন্টে যাই, সেটা হলো নাম্বার 1। খেয়াল করে দেখেন, এই পর্যন্ত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিষয়টা এই বাংলাদেশের মানুষের অনেকের কাছে কিন্তু, বিশেষ করে নতুন প্রজন্মের মানুষের কাছে কিন্তু অজানা ছিল, রাইট? ইলিয়াস হোসেন কিন্তু এই জিনিসটা আবার মানুষের মনের মধ্যে ঢুকালো, এবং এই দেশের নতুন প্রজন্ম যারা নাকি আসলে ভুলেই গেছিল অনেকটা, তারা ঠিকই আবার উপলব্ধি করলো যে 1971 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যুদ্ধ করে দেশের স্বাধীনতা আনছিল, এবং যার নায়ক ছিল কে? যার মূল নায়ক ছিল কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা কিন্তু ইলিয়াস হোসেন আবার দেশের মানুষের কাছে তুলে ধরলো। ক্লিয়ার? সুতরাং দেশের মানুষ নতুন করে আবার ইতিহাস জানলো। এটা হলো নাম্বার 1। এইবার নাম্বার 2 হচ্ছে, এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে, বঙ্গবন্ধুকে বারবার এই মেজর ডালিম ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করছে। এটা কতটা ছেলেসুলভ কথাবার্তা। পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন আন্দোলন সংগ্রাম করে, স্বাধীনতার জন্য যুদ্ধ করে, তখন পৃথিবীর অন্য যে কোনো দেশ, পড়শি দেশ বা যে কোনো দেশ তাদেরকে সাহায্য সহযোগিতা করে, এটাই তো। তো সাহায্য সহযোগিতা যখন করবে তখন সেই দেশ হয়ে যাবে দালাল, সেই দেশে দালাল হতে হবে। বিষয়টা তাহলে এরকম না। যেমন বর্তমানে আমরা তো জানি যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এর পিছনে আমেরিকার হাত ছিল না, তাদের প্ল্যান ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে মেটিকুলাসলি প্ল্যান করে এগুলো করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো তাই বলে এখন কি তাহলে বাংলাদেশ কি এখন তাহলে বাংলাদেশের বর্তমান সরকার বা সরকারের সব কিছু বা গোটা বাংলাদেশ এটা কি এখন আমেরিকার দালাল হয়ে গেল? বাংলাদেশের মানুষ ভারতের ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ, এবং এটা যতটা না রাজনৈতিক ভৌগোলিক তার থেকে অনেক বেশি ধর্মীয়। আমি তো বলি যে বাংলাদেশের মানুষ হলো ধর্মপ্রাণ, ধর্মোন্মাদ। তারা ওই যে ভারতের হিন্দুদেরকে ধর্মীয় কারণে ঘৃণা করে। এই জন্যে ভারত যদি বাংলাদেশের সাথে কোনো কিছু করতে চায় বা করে, তখন এটা তাদের ইগোতে লাগে, তাদের ধর্মীয় সেন্টিমেন্টে লাগে। এই জন্যই কিন্তু এই জিনিসটাকে প্রত্যাখ্যান করে। কিন্তু কথা হচ্ছে, ভারতকে বাদ দিয়ে আপনি যদি সেই আমেরিকা, যারা নাকি ইহুদি না ছাড়া কাফের, যে দেশ নাকি ইহুদিদের পক্ষে ভয়ঙ্কর রকম সমর্থনকারী, এবং ইসরায়েলকে দিয়ে মুসলমানদের ওপরে অত্যাচার নির্যাতন করায়, তাই না? তো আপনি তো ভালো, মানে সে ভারতকে বাদ দিয়ে আপনি আমেরিকার দালালি করলে আপনি তো আরও বেশি খারাপের দিকে গেলেন, তাই না? আপনি তো জ্বলন্ত উনুন থেকে পড়ে আপনি আপনি ওই ইসের মধ্যে, কড়াইয়ের মধ্যে পড়লেন। বিষয়টা এরকম না। এটা হলো 2 নম্বর পয়েন্ট। এইবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যে এতদিন কিন্তু বাংলাদেশে যারা নাকি বিএনপি পন্থী ছিল এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু মনে করতো যে এই যে জিয়াউর রহমানের চরিত্র ফেরেশতা ফুলের মতো পবিত্র,
কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রতিনিয়ত অভিযোগ করতো যে বঙ্গবন্ধুর খুনের পিছনে বা হত্যার পিছনে জিয়াউর রহমানের কিন্তু হাত ছিল। মেজর ডালিম কিন্তু সেটাই সমর্থন করলো, তাই না? তার মানে তা এতদিন শেখ হাসিনা যা বলতো সেটা রাইট। এবং এক্ষেত্রে এই যে জিয়াউর রহমান সম্পর্কে মানুষের যে একটা মিথ ছিল, একটা আলাদা রকম শ্রদ্ধা ভক্তি ছিল, সেই জিনিসটা এখানে ধসে পড়লো না। খোদ বিএনপির মধ্যেও তো ওই বঙ্গবন্ধুর প্রতি সম্মান মানে দেখানোর লোকের কিন্তু অভাব নাই। তারাও তো বিষয়টাকে এইবার নতুন করে চিন্তা করবে যে ঘটনা কি, আমরা যাকে আমাদের আদর্শ নেতা মনে করতাম সেও খুনি ছিল। এবং এই মেজর ডালিম আরও কি বললো যে 4500-এর মতো সেনা অফিসারকে এই মেজর জিয়া একেবারে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করছে। তার মানে মেজর জিয়াকে, মানে মেজর জিয়া বলছি, মানে জিয়াউর রহমান সাহেবকে এই বিএনপির লোকজন তারা বলে যে এই জিয়া রহমান হলো গণতন্ত্র প্রবর্তনকারী, রাইট? এর আগে এই আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করছে এবং সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কিন্তু সেই ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় যে ক্ষমতা কুক্ষিগত করার জন্য 4500 সেনা অফিসারকেই খালি হত্যা করছে, তাহলে এই লোক যে ভয়ঙ্কর রকম ফ্যাসিস্ট ছিল, স্বৈরশাসক ছিল, সেটাই তো প্রমাণ করলো, রাইট? তাহলে এখানে এই জিয়াউর রহমানের ভাবমূর্তি নষ্ট করলো না? এবং একই সাথে দেশের মানুষ এবং বিএনপির সাধারণ সমর্থক কর্মী তারাও তো এখন নতুনভাবে চিন্তা করবে যে ঘটনা কি। এখন 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এর ফলে কি আসলে মানুষজন জামাতের পক্ষে তাদের সাপোর্ট নিয়ে যাবে, যেটা নাকি ইলিয়াস হোসেনের উদ্দেশ্য ছিল, রাইট? জি না, এটা হবে না। তার কারণ হচ্ছে এই টোটাল সাক্ষাৎকারে এই লোকটা একবারও কিন্তু জামাত ইসলামের সম্পর্কে একটা কোনো কথা বলেন, সমালোচনামূলক কথা বলেন। বাট বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তো বটেই, খোদ জামাতে ইসলামের লোকও জানে যে 1971 সালে তারা আদর্শিক কারণে, অর্থাৎ ধর্মীয় আদর্শিক কারণেই বস্তুত স্বাধীন বাংলাদেশের অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, পাকিস্তানিদের পক্ষে ছিল। গত 53 বছর ধরে জামাত ইসলাম হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে গেছে তাদের এই মানে এই যে বদনামটা দূর করার জন্য। এই জন্যে তারা বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের বাণী পৌঁছে দিয়েছে, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ধর্মান্ধ বানিয়েছে, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে যে এই মুক্তিযুদ্ধটা আসলে ছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, এটা ছিল ইসলাম বিরোধী। এরকম একটা ভাবমূর্তি তৈরি করে একেবারে ব্যর্থ হয়েছে তা কিন্তু না, কিছুটা সফল হয়েছে, কিন্তু সেটা এত মাত্রায় সফল হয় নাই যেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে পর্যাপ্ত সমর্থন, এখনও সেখান থেকে অনেক দূরে। ফলে হচ্ছে কি, সাধারণ মানুষের মধ্যে এখনও ওই মুক্তিযুদ্ধের চেতনা বিশালভাবে জাগরুক। তারা এটাকে তাদের গর্ব এবং অহংকারের বিষয় বলেই মনে করে, যদিও সাময়িকভাবে হয়তো একটু চুপচাপ থাকে। কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টা এতটাই স্পর্শকাতর বিষয় যে এইটা এত সহজে এরা ভোলে না, এত সহজে এইটাকে নষ্ট করার মতো মানসিকতা এদের এখনও তৈরি হয় নাই। উপরে উপরে যতই ধর্মোন্মাদনা দেখাক, ওই মুক্তিযুদ্ধের ব্যাপারে এরা কিন্তু ভীষণ সেন্সিটিভ। তো এখন সেই জামায়াত ইসলামের আসল চরিত্র এখান থেকে তো পরিষ্কার যে এই মেজর ডালিমের মূল লক্ষ্য তো ওইটাই। সে জামাত ইসলাম যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এবং নট অনলি দ্যাট, এখানে পাকিস্তানিরা যে হত্যা নির্যাতন তারপরে ধর্ষণ করছিল তার পক্ষে জামাত ইসলাম ছিল, তাই না? এই মেজর ডালিম সেই কাজটা, অর্থাৎ তাদেরকে ফুলের মতো পবিত্র চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা করছে। তাহলে এই সাক্ষাৎকারটা যে কমপ্লিটলি একটা অপ উদ্দেশ্যে করা হচ্ছে, এটা কি দেশের মানুষ বুঝে নাই? অবশ্যই বুঝছে। এবং খেয়াল করে দেখেন, এই মেজর ডালিম সে বলছে যে নিজে মুক্তিযোদ্ধা, বারবার এটা বলছে না? তো সেই মুক্তিযোদ্ধা যে নাকি বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল জীবন বাজি রেখে, যদি এটা সত্য হয়, তাহলে সে কিভাবে জামাতের পক্ষে কথা বলে? তো এই লোক কি জানে না যে জামাত ইসলাম তখন কি করছিল? এটা হলো 4 নম্বর পয়েন্ট। এইবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এর মধ্যে প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী যে বক্তব্য আমরা শুনলাম, রাইট? ভালো কথা, ভারত বিদ্বেষী। খেয়াল করতে হবে 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন এই ভারত ছিল অত্যন্ত দুর্বল একটা দেশ, গরিব একটা দেশ, আন্তর্জাতিক পরিসরে তাদের এত প্রভাব প্রতিপত্তি ছিল না। এবং একই সঙ্গে এই বঙ্গবন্ধুর এগেনস্টে কিন্তু বিশাল আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে আমেরিকা ভয়ঙ্কর রকমভাবে, এবং একই সঙ্গে আরব দেশগুলো কিন্তু এই বঙ্গবন্ধুর বিপরীতে ছিল। ফলে হচ্ছে কি,
এরা এই কর্মকাণ্ডটা করে জীবনে বেঁচে গেছিল, কিন্তু তারপরেও এরা কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই, এরা কিন্তু দেশ ছেড়ে ভেগে যেতে বাধ্য হয়েছিল। এবং তখন মনে করা হচ্ছিল যে ভারত বোধহয় সামরিকভাবে আগ্রাসন চালাতে পারে, কিন্তু সেটা করেনি। সেই শক্তি, সামর্থ্য, সাহস এগুলো ভারতের কিছুই ছিল না। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে সম্পূর্ণ উল্টো। বর্তমানে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উল্টো। এখন জিওপলিটিক্স নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে ভারত তো বস্তুত সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক ইত্যাদি শক্তিতে এখন 4 নম্বর 5 নম্বর এরকম পজিশনে, তাই না? ভারতের কূটনৈতিক শক্তি যে কতটা স্ট্রং এটা বাংলাদেশের পাবলিক না বুঝলেও এই কানাডার পাবলিক কিন্তু ঠিকই বুঝছে। অন্তত জাস্টিন ট্রুডো তো ভালোই বুঝছে। এই জাস্টিন ট্রুডো গত কয়েক বছর ধরেই কিন্তু এই কানাডাতে কিন্তু বেশ অজনপ্রিয় ছিল, হ্যাঁ, এবং তার পদত্যাগের বিষয়ে কথা হচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু কিছুই হয় নাই। জাস্টিন ট্রুডোর পতন ত্বরান্বিত হলো কখন? যখন ভারতের সাথে গ্যাঞ্জাম শুরু করলো, ওই যে নির্ঝর হত্যাকাণ্ড নিয়ে, তাই না? জাস্টিন ট্রুডো ডাইরেক্টলি ভারত সরকারকে দায়ী করলো যে তারা এটা করছে। তো জো বাইডেন যতদিন ক্ষমতায় ছিল ততদিন কিন্তু জাস্টিন ট্রুডোর তেমন কোনো কিছু সমস্যা হয়নি এবং দিব্যি ক্ষমতায় ছিল, রাইট? ঘটনাটা ঘটে গেছে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে গেছে। এইবার ভারত কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা শুরু করলো কীভাবে জাস্টিন ট্রুডোকে এই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হয়। এখানে দেখেন যে 50% যদি মানে এই যে জাস্টিন ট্রুডোকে যে চলে যেতে হলো ক্ষমতা থেকে, এর জন্য অবশ্যই 50% অবশ্যই তার যে কর্মকাণ্ড এই কানাডাতে করছে, যেটা নাকি খুবই অজনপ্রিয় হয়েছে, মানুষজন এমনিতেই ক্ষিপ্ত, এই 50% কিন্তু এই তার কর্মকাণ্ড, বাট বাকি 50% কিন্তু ভারতীয় কূটনীতি। ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে। এর থেকে ভারতের কূটনৈতিক শক্তি সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হওয়া উচিত। তো সেখানে 7 সাগর 13 নদীর পাড়ে যেখানে কানাডার প্রধানমন্ত্রীকে কূটনৈতিক শক্তি দিয়ে আউট করতে পারে, সেখানে বাংলাদেশের মতো পুষ্টি একটা দেশ যেটা নাকি ভারতের একেবারে পেটের মধ্যে আছে, সেখানে কি করতে পারে? অনেকে বলবে এতদিন তো কিছু করে নাই। আরে ভাই, তারা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, রাইট? তারা কি হুটহাট করে কোনো কিছু করবে নাকি? না, করবে না। আর তাছাড়া বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, প্রতিবেশী দেশ, হুটহাট করে কিছু করলে তাতে তো ভারতের বদনাম হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই জন্য তারা ওয়েট করছে। এবং আমরা কিন্তু এটাও জানি যে শেখ হাসিনাকে তারা প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে তাদের দেশে রাখছে, রাইট? কেন রাখছে এটা বুঝতে নিশ্চয়ই মানে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। যদি ওই শেখ হাসিনা গন কেস হতো, মানে ডেড কেস হতো, তাহলে তাকে আশ্রয় দিত, কিন্তু প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দিয়ে তাকে রাখতো না। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। আর তারা কিন্তু সরকারিভাবে একেবারে চুপ, তেমন কোনো কথা বলছে না। মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে, ভারতের লবি আমেরিকা থেকে খুব শক্ত, ব্যক্তিগতভাবে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর খাতির, আমেরিকার প্রশাসনে এই ডোনাল্ড ট্রাম্পে কতগুলো ভারতীয় বংশোদ্ভূত লোক কিন্তু চলে আসছে, সব কিছু তাদের পক্ষে, তাই না? এত কিছুর পরেও হয়তো বা বাংলাদেশের মানুষের যে মতামত, চিন্তা অনুযায়ী হয়তো বা, যদিও আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য ভারত হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে, কিন্তু তারপরেও হয়তো তারা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল যে যদি শেখ হাসিনাকে না চায় তাহলে বিকল্প কী, তাড়াতাড়ি যাতে ইলেকশন করিয়ে যে বা যারা ক্ষমতায় আসে তাদের সাথে ভারত সম্পর্ক করবে, এরকম হয়তো চিন্তাভাবনা ছিল। বাট এই ইলিয়াস আলীর এই মেজর ডালিমকে এই সামনে এনে এই যে ঘটনাটা ঘটালো না, এতে করে এখন এই ভারত কিন্তু অ্যাডামেন্ট আরও বেশি হয়ে যাবে। কেন অ্যাডামেন্ট বেশি হয়ে যাবে? কারণ ভারত, আমি যেমন বিশ্লেষণ করে বুঝতে পারছি যে এদের উদ্দেশ্য হলো এই জামাত ইসলামকে ক্ষমতায় আনা, তো ভারতও সেটা বুঝবে। তাহলে এখানে জামাত ইসলাম যাতে মোটেও ক্ষমতায় যেতে না পারে আর বিএনপি যাতে মোটেও ক্ষমতায় যেতে না পারে, সে ব্যাপারে এইবার আরও অন্তত মিনিমাম 10 গুণ গতিতে এইবার তারা কূটনৈতিক চাল চালবে। এইবার আমেরিকাকে 100% তারা কনভিন্স করার চেষ্টা করবে যে অ্যাট এনি কস্ট তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। কারণ এই জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, এদেরকে ভারত একেবারেই বিশ্বাস করে না। কারণ এরা ক্ষমতায় গেলে এরা ওই যে ভারতীয় যে পূর্বাঞ্চলীয় রাজ্যের যে বিচ্ছিন্নতাবাদী যে লোকজন, তাদের অস্ত্রপাতি দিবে, আশ্রয় টাশ্রয় দিবে, অতীতে এইগুলো তো তারা করছিল।
এবং এদেরকে আসলে বিশ্বাস করে না, ভারত একেবারেই বিশ্বাস করে না। এই জন্যে যদিও এই শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ বাংলাদেশে আসলে ইসলামের চাষ করে ধর্মোন্মাদ বানিয়েছে, ভারত বিদ্বেষী বানিয়েছে, তারপরেও শেষমেশ ওই একটা পয়েন্টে শেখ হাসিনাকে তারা সাপোর্ট দেয় যে আর যাই হোক এরা বিচ্ছিন্নতাবাদীদেরকে সাপোর্ট দেয় না। এইবার ভারত কিন্তু হার্ট অ্যান্ড সোল আমেরিকাকে বুঝাবে যে দেখো এমনিতেই বাংলাদেশে মানে সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার নির্যাতন হয়, যে সমস্ত উগ্রবাদী যে জঙ্গি সংগঠনের তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে, আর প্রতি মুহূর্তে ভারতের সাথে তারা যুদ্ধ করবে বলে হুঙ্কার দিচ্ছে, এই দেশ থেকে অস্ত্র কিনছে, ওই দেশ থেকে অস্ত্র কিনছে, ইত্যাদি ইত্যাদি পয়েন্ট তো আছে। এইবার ভারত এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বুঝাবে যে দেখো এই মেজর ডালিম ছিল একজন স্বীকৃত মানে একেবারে ঘোষিত খুনি, দীর্ঘদিন ধরে পালিয়ে বেরিয়েছে। এখন এই লোক এই ভারতকে ডিস্টার্ব করার জন্যে এই লোক হঠাৎ করে হাজির হয়ে এই যে জামাত ইসলামকে প্রমোট করে ক্ষমতায় নিয়ে এই ভারতের ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তো ভারতের মধ্যে যদি ঝামেলা তৈরি করার চেষ্টা করে তাহলে তোমাদের সাথে আমরা কাজ করবো কেমন? তোমাদের তো আমরা স্ট্র্যাটেজিক পার্টনার, বিজনেস পার্টনার, তো এত কিছু করতে গেলে তো আমাদের স্ট্যাবিলিটি লাগবে। তো এরা যদি এই সমস্ত ফাতরামি শুরু করে তাহলে আমাদের পক্ষে তো তোমাদের সাথে কাজ করা সম্ভব হবে না। অতএব তোমাদের সাথে সুন্দরভাবে কাজ করতে গেলে এই বাংলাদেশটাকে একটু সাইজ করতে হবে, এবং এখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ক্ষমতায় নিলে পরে সেটা হতে পারে। এর আগে ভারত যতটা চেষ্টা করতো, তাদের লক্ষ্য উদ্দেশ্য যে আগেও সেটা ছিল না তা না, বাট এখন তাদের এই প্রচেষ্টাটা আরও অন্তত 10 গুণ বৃদ্ধি পাবে, এবং এইবার তারা ডু অর ডাই এই পলিসি অবলম্বন করে অ্যাট এনি কস্ট এই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ইলিয়াস হোসেন বস্তুত এই শেখ হাসিনার ক্ষমতায় যাওয়ার পথটাকে আরও সুগম করে দিল, অর্থাৎ ক্ষমতায় সে ফিরতে যাচ্ছে। আমার কাছে এটাই মনে হয়। ইলিয়াস হোসেন চটকদার কথাবার্তা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই ক্ষমতা তার আছে, বাট সে তো গভীর চিন্তা করতে পারে না, তার তো অত দূরদৃষ্টি নেই, অত অ্যানালিটিক্যাল পাওয়ার নেই। সে মনে করছে যে মেজর ডালিমকে সামনে আনাতে বাংলাদেশের মানুষ এইবার সব কী করবে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, বিএনপিকে প্রত্যাখ্যান করবে, আর সব দলে দলে ওই জামাত ইসলামের পক্ষে যাবে। আমার কাছে সেটা মনে হয় না। এবং নট অনলি দ্যাট, ঘটনা যেটা ঘটছে, সারা দেশের মানুষ যদি ওই জামাতের পক্ষে যায়ও তারপরেও তারা ক্ষমতায় যেতে পারবে না। তখন এই ভারত এবং আমেরিকা মিলে এইটাকে পুরো ওলটপালট করে ফেলবে। আমরা তো জানি যে বাংলাদেশের মতো দেশে কে বা কারা ক্ষমতায় যাবে এটা বাংলাদেশের মানুষের উপরে নির্ভর করে না, এটা তো আমরা অতীতে বহুবার দেখছি নাকি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ইলিয়াস আলী বরং শেখ হাসিনার উপকারী করলো, আওয়ামী লীগের উপকারী করলো। জাস্ট ওয়েট অ্যান্ড সি, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন চেয়ারে বসবে এরপরেই আপনারা দেখবেন যে হঠাৎ করে সব কিছু ঘটা শুরু হয়ে গেছে। যে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ, ভারত চুপ না, তো মনে হতে পারে যে এরা সব ভয় পেয়ে গেছে। জি না, 20 জানুয়ারির পরেই আসল খেলা শুরু হবে। তখন আপনারা দেখবেন যে ওই 5 আগস্টে যেমন সারা দেশের মানুষ বুঝতে পারে নাই যে ওই দিন শেখ হাসিনার পতন ঘটে যাবে, রাইট? যখন পতন ঘটে গেল মানুষজন কিন্তু তখন হকচকিত হয়ে গেল যে ঘটনা কি ঘটলো। তো বাংলাদেশে কিন্তু আবারও ওই রকম ঘটনা ঘটতে যাচ্ছে। অর্থাৎ 20 জানুয়ারির পরে দেখবেন যে এরকম ড্রামেটিক্যালি এমন ঘটনা ঘটতে থাকবে যেগুলো মানুষ বিশ্বাস করতে চাইবে না। অতএব আমার কাছে মনে হচ্ছে যে এই ইলিয়াস হোসেন এই জামাত ইসলামের একটা বিশাল ক্ষতি করলো এই মেজর ডালিমকে এনে। আমি জানি না আসলে ওই লোকটা মেজর ডালিম কিনা, আমার এখনও সন্দেহ আছে, বাট যদি হয়েও থাকে ইটস ওকে। কিন্তু এটা বেসিক্যালি সে যে দলকে ভালোবাসে অর্থাৎ তার জামাত, তাকে ক্ষমতা আনার জন্যই তো এই কাজটা করছে, কিন্তু এতে আমার মনে হয় যে হিতে বিপরীত হয়ে গেছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।